আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বোলবাড়ি এটিএম লুটের ঘটনায় বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। খুন অথবা চুরির রহস্যভেদ নয়, তার মাঝে মানবিক কাজেও নজির গড়ল জলপাইগুড়ি পুলিশ। চালু হলো প্রণাম প্রকল্প। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির বোলবাড়ি এটিএম লুটের ঘটনায় বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। রবিবার ধরা পড়ে 3 দুষ্কৃতী। পুলিশের অভিযানে সোমবার রাত্রে গ্রেপ্তার হয় আরও এক। ধৃতের নাম নরেশ কোহলি। হরিয়ানার বাসিন্দা এই দুষ্কৃতী বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া ভোজপাড়া গ্রামে আশ্রয় নেয় বলে খবর। সেখান থেকেই রাত্রিবেলায় নরেশকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক আরও এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। পিনাকি শীলের রিপোর্ট। এটিএম কাণ্ডে পলাতক 5ম দুষ্কৃতীর খোঁজে বৈকুণ্ঠপুর জঙ্গল এবং সংলগ্ন এলাকা জুড়ে ড্রোনের সাহায্যে তল্লাশি অভিযান শুরু করল পুলিশ। গত শুক্রবার গভীর রাত্রিবেলায় জলপাইগুড়ির বোলবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে 5 দুষ্কৃতীর এক দল। 54 লক্ষ টাকা লুট করে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে আশ্রয় নেয় 5 দুষ্কৃতী। তাদের মধ্যে 4 জন ধরা পড়লেও এখনো অধরা 5ম দুষ্কৃতী। এখনো পর্যন্ত 15 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত্রে জঙ্গল থেকে বেরিয়ে সংলগ্ন গ্রামে আশ্রয়ের খোঁজে যাওয়ার পথেই পুলিশের হাতে পাকড়াও হয় 4র্থ দুষ্কৃতী নরেশ কোহলি। পুলিশ সূত্রে খবর, হরিয়ানার বাসিন্দা নরেশ গত মার্চ মাসে আসে। রায়গঞ্জের ইটাহারে এটিএম ভেঙে 48 লক্ষ টাকা চুরির ঘটনায় যুক্ত ছিল সেই। ধৃত নরেশ কোহলিকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ির বোলবাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনায় 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের পর্দাফাঁস। পুলিশের জালে একের পর এক দুষ্কৃতী। নেপথ্যে কে? কার দেওয়া তথ্যের ভিত্তিতে এত দ্রুত পুলিশের অভিযান? উঠে আসছে অন্য এক ব্যাংক কর্মীর ভূমিকা। শনিবার ঘড়ির কাঁটা তখন রাত্রি 1টা ছুঁই। জলপাইগুড়ি থেকে ডুয়ার্সের লাটাগুড়ি যাওয়ার পথে জাতীয় সড়কের পাশে ব্যাংক কর্মী এবং তার পরিবারের নজরে পড়ে রোমহর্ষক সেই ঘটনা। জাতীয় সড়কের ধারে এটিএমে ঢুকে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। এটিএম কাউন্টারের ভিতর থেকে ছিটকে বেরিয়ে আসা গ্যাস কাটারের আলো দেখেই সন্দেহ হয় ব্যাংক কর্মীর। গাড়ি দাঁড় করাতেই টাকার ব্যাগ গাড়িতে তুলে চম্পট দেওয়ার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। জীবন বাজি রেখে পিছু ধাওয়া করেন ব্যাংক কর্মী এবং তার পরিবার। সেই ছবি এক্সক্লুসিভ এভি নিউজে। তিনি প্রায় 30 কিলোমিটার পিছু নেন দুষ্কৃতীদের। 100 ডায়াল করে খবর দেন পুলিশকে। সেই সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। বেগতিক বুঝে জঙ্গলের পথে গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। এরপরে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একে একে এখনো পর্যন্ত গ্রেপ্তার 4 দুষ্কৃতী। উদ্ধার 15 লক্ষেরও বেশি টাকা। তাতেই খুশি। সেই রাতে সেই অভিজ্ঞতার কথা এভি নিউজকে শেয়ার করলেন ব্যাংক কর্মী রাজু রায় এবং তার পরিবার। অ্যাকচুয়ালি সেদিনকার রাতে ঘটনাটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলি সহকারে আমরা লাটাগুড়ি যে জঙ্গলের উদ্দেশ্যে বের হয়েছিলাম। তো সেই তখন রাত 12টা সামথিং কিছু আমরা এখান থেকে বের হই। বের হওয়ার সময় রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, যেতে যেতে বোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে, সেই সময় আমার দেখা পড়ে কি না ওখানে কিছু মানে একটা স্করপিও গাড়ি দাঁড়ানো ছিল, যেটা হচ্ছে আপনার কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে থেকে সেখান থেকে আপনার মানে ওনারা হচ্ছে কিছু একটা ভুল কাজ করছে, মানে আগুন জ্বলছিল এটিএম এর মধ্যে, সেরকম দেখতে পাই। তা আমার কি সন্দেহ হয়েছে যে না এখানে মনে হয় কিছু একটা ভুল কাজ হচ্ছে। আমি গাড়িটা খানিকক্ষণ একটু মিটার মানে 10 মিটার আগেই গিয়ে আমি আমার ফ্যামিলিকে জানাই যে আই থিঙ্ক এখানে হয়তো ডাকাতি হচ্ছে। তো আমার ফ্যামিলি যে আমার সাথে ছিল, আমার মিসেস, আমার বোন, ওরা বললো এটা হতে পারে না। আমি বলছি চলো তাহলে গাড়িটা। তো আমি গাড়িটা তখনই তৎক্ষণাৎ ব্যাক করা শুরু করি। আমার ব্যাক করা মুহূর্তের মধ্যে তারপরে দেখছি পিছন দিক দিয়ে যারা আছে, যারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলা তোলা শুরু করেছিল। আমি গাড়িটা ব্যাক না করতে করতে তখন তৎকালীন ওরা কি করলো, আমরা থানাতে ফোন করা শুরু করে দিলাম। আমার সন্দেহ হয়ে গেছিল, আমরা 100তে ডায়াল করি। 100তে ডায়াল করে ওরা আমাদের লোকাল ময়নাগুড়ি থানার নাম্বার দিয়েছে। তো ওনার যে ময়নাগুড়ি থানা যে আইসি আছে ওনার সাথে কথা বলি, তো ওনাকে আমি জানাই এই ব্যাপারটা। তারপরে আমি ব্যাপারটা বলতে বলতে আমার মিসেস, আমার বোন সাথে ছিল, তারা একজন থানায় ফোন করছে আর একজন আপনার কথা বলছিল, আর আমি গাড়ি চেস করছিলাম।
করতে করতে সেই সময় গাড়িটা স্করপিওটা বিভিন্ন মানে দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল। তো আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি। দমনি নাগাদ একটা এরিয়ার মধ্যে দেখি গাড়িটা কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেল, আমরা খুঁজে পাই না। তা আমরা সেটা ভাবছি হয়তো গাড়িটা আমাদেরকে ক্রস করে চলে গেছে। তাও আমরা একটা মানে নির্দিষ্ট ওই রাস্তা, একটাই রাস্তা ছিল, সেই রাস্তা অন্য রাস্তা ছিল না বলে আমরা সেই রাস্তাটাই এগোতে থাকি। হঠাৎ করে দেখতে থাকি যে আমাদের ওখানে ক্যানেলের সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে বাদিকে। তো তখনও আমার একটু সন্দেহ হয়, তখনই আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসকে বলি এই গাড়ির তুমি নাম্বারটা ভিডিও করে রাখো, আমার মনে হতে পারে এই গাড়ি হতে পারে। তো সেই সন্দেহটার মধ্যে আমিও রিস্ক, আমি দুষ্কৃতীরা হয়তো হাতিয়ার নিয়ে থাকতে পারতো, আর আমি ফ্যামিলি নিয়ে আছি। ও তাও মনের মধ্যে একটা সাহস নিয়ে আমি এগোলাম, ভাবলাম যে না দেখি এবার কি হচ্ছে। তো আগাতেই দেখি সেই গাড়ি আবার পিছনে আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিড বেরিয়ে যায়। তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয়। তখনই তৎক্ষণাৎ আমি আবার থানায় ফোন করি যে না এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে, আপনারা তাড়াতাড়ি আমাদের যে গৌশালা চেকপোস্ট আছে ওনার থানাকে জানান। তো তখনই ওখানকার যে মানে পুলিশ কর্মীরা আছে, আমরা যেতে না যেতে গাড়িটা এত দুরন্ত স্পিডে ট্রাকের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। তো সেই মাঝখান দিয়ে বের হওয়ার পরে আমরা যতক্ষণে আমাদের এখানে গোশালা মোড় পর্যন্ত পৌঁছালাম, তখন অব্দি গাড়ি জঙ্গলের পথে এখান থেকে রওনা দিয়ে দিয়েছে। সেই সময় হচ্ছে আমি আপনাদের যে ওখানকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ সেখানে ব্যারিকেড দেয়, আমরা এসে ওনাকে খবর দিই যে না ওনার গাড়িটা বেরিয়ে চলে গেছে। তখনই তৎক্ষণাৎ জলপাইগুড়ি থানার পুলিশ সঙ্গে সঙ্গে ব্যারিকেড সরায়, ওই গাড়ি ফলো করতে ওরা বেরিয়ে চলে যায়, বৈকুণ্ঠপুরের জন্য ওরাও রওনা দিয়ে দেয়। তো তারপরেই হচ্ছে আমরা আবার ভাবলাম যে না ঠিক আছে কি হয়েছে, এবার আমরা তখন আবার মুভ করে ওই এটিএম এর এরিয়ার মধ্যে গেলাম যে এটিএমটা কি হয়েছে ব্যাপারটা দেখি। তখন তো আমরা দেখতে পাইনি সেইভাবে, তো তখন আমরা আবার ব্যাক করে সেখানে গেছি। তো যাওয়ার পরে আমরা ওখানে দেখি যে না এটিএম মানে পুলিশ ওখানে তখনও আসেনি। আমরা যাওয়ার পরে কিছুক্ষণ সময় ওয়েট করার পরে ওখানকার থানার আইসি আসলেন, আইসির সাথে কথাবার্তা বললাম, কি কি হয়েছে ঘটনাগুলো বললাম। ইভেন কি আমরা যে ভিডিওটা করেছিলাম ভিডিওটা ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা গাড়িটা আমাদেরকে ফলো করছিলাম যে, তো সেটা ভিডিও আমরা ওনাদেরকে সব হ্যান্ড ওভার করে দিই। তো সেই পথে আমার মানে দেখেছি জিনিসটাকে, সেটা আইসি কে টোটাল ডিটেলসটা বলি। এখন একের পর এক দুষ্কৃতী ধরা পড়ছে এবং আপনার তথ্যের ভিত্তিতেই ধরা পড়ছে, কেমন লাগছে, কি অভিজ্ঞতা? দেখুন অভিজ্ঞতা, আজকের অভিজ্ঞতা। এখন ব্যাপারটা হচ্ছে যে সেদিনের অভিজ্ঞতা আজকের অভিজ্ঞতা বলতে গেলে এইটা হচ্ছে আমি মানবো যে এটা সবার একটা কর্তব্য। আমি এটাকে কর্তব্য বলতে মনে করি যে ধরুন আমরা আজকাল অন্য জায়গায় আইন মানে কিছু একটা মানে খারাপ কাজ হচ্ছে সেটাকে আমরা এড়িয়ে চলছি। বাট হ্যাঁ আমি মনে করি যে হ্যাঁ আমরা কিছু যদি সাপোর্ট করতে পারি প্রশাসনকে বা কাউকে, তো তারাও কিন্তু ভালোভাবে কাজটা করতে পারে। হয়তো আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম, আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিকের মতো চলে যেতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো, চলতেই থাকতো। তো আমি বলবো যে এইসব জিনিসগুলো ঘটনাটা যখন হচ্ছে, তো সাধারণ পাবলিককেও আমি এটা অবশ্যই বলবো যে আপনারা আর এটা এড়িয়ে যাবেন না, আপনারাও এটাকে নিয়ে মানে প্রশাসনকে সাথে সাথে সাপোর্ট করুন। এটিএম ডাকাতির ঘটনা নিয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খন্ডেবাহালে বলেন, ব্যাংক কর্মী রাজু রায় এবং পরিবারের সাহসিকতার প্রশংসা অত্যন্ত অতুলনীয়, তাকে পুরস্কৃত করা হবে। আমরা এর মধ্যে যারা লোকালি আমাদেরকে সাপোর্ট করেছে, যারা ইনফরমেশন দিয়েছে, ওনাদেরকে আমরা সম্মানিত করব। যারা এই পরিবার যেটা এত রাত্রে এত অ্যালার্ট, রাত 1টার সময় ওরা অ্যালার্ট ছিল, ছোট 10 সেকেন্ডেই ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছি। তো আমি সবাইকে এর মধ্যে খুব কেন পুলিশিং এটাই আছে কি একটা পুলিশ শুধু দিয়ে কাজ হয় না। তো সমাজের প্রত্যেকজন আগে এইভাবে অ্যালার্ট থাকে, পুলিশকে ইনফরমেশন দেয়, তো আমরা খুব ভালোভাবে দ্রুত গতিতে কাজ করতে পারি। তো সেই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কি এরা এত রাত্রে উনি অ্যালার্ট ছিল, সঙ্গে সঙ্গে উনি কন্ট্রোল রুমকে ফোন করেছে, ভিডিও আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমরা দ্রুত গতিতে অ্যাকশন করতে পারি। পিনাকি শীলের রিপোর্ট। শুধু খুন অথবা চুরির রহস্যভেদ নয়, সেসব কাজের মাঝে মানবিক কাজেরও নজির গড়ল জলপাইগুড়ি পুলিশ। অসুস্থ অসহায় বৃদ্ধকে হাসপাতালে পৌঁছে দিয়ে সুস্থ করে বাড়ি ফেরালেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। বাড়িতে থাকা একাকী প্রবীণদের সাহায্যে প্রণাম প্রকল্প চালু করেছে পুলিশ। এই প্রকল্পে নথিভুক্ত প্রবীণরা কে কেমন আছেন খোঁজ রাখতে গিয়ে কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা জানতে পারেন জলপাইগুড়ি শহরের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ণিমা সরকার অত্যন্ত অসুস্থ। ছেলে মেয়ে নেই, বাড়িতে একাই থাকেন বৃদ্ধা। মাঝে মধ্যে আত্মীয়রা এসে খোঁজ নিয়ে যান। অসুস্থতার খবর পেয়ে আত্মীয় কিংবা প্রতিবেশীরা নন, এগিয়ে এলেন পুলিশ কর্মীরাই। নিয়ে যান হাসপাতালে, চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় পৌঁছে দেন বাড়িতে। পুলিশের এই ভূমিকায় অত্যন্ত খুশি এলাকার বাসিন্দা, এমনকি স্থানীয় কাউন্সিলরও। এটা তো খুবই ভালো, কারণ কি অনেকেই এরকম একা একা থাকে। আমার এখানে ওই যে পূর্ণিমা সরকার আসা যাওয়া করে, একদিন আমাকে বলতেছিল যে আমাকে একটু ভর্তি করায় দিয়ে আসো। আমি বললাম পারবো না। তারপরেই শুনলাম যে
ওই থানার থেকে এসে খোঁজ টোজ নিয়ে গেছে, তারপরে বললো যে ওরা আমাকে ভর্তি করায় দিয়ে যাবে। আমি বললাম ভালো কথা। তো অনেক বয়স্ক মানুষরা এতে উপকৃত হবে। হ্যাঁ, বা ওই কোনো সময় ওদেরকে যদি না পায় আবার থানার থেকে ফোন করে ওদের ঘটনাটা শুনতে চায় যে কেন আসলেন না, আপনাদেরকে খবর দিলাম, মানে ইসে করলাম। তখন বলে যে কালকে যাব ম্যাডাম, আজকে যেতে পারবো না। এটাতেও ওকে, ভালো ভালো ব্যবস্থাটা খুব ভালো। না, এটা যখন শুনতে পারলাম যে এটা খুব একটা সাধু উদ্যোগ পুলিশের, এই যে প্রণামী প্রকল্পটা, আমাদের যিনি সাহায্য পেয়েছেন পূর্ণিমা সরকার, এর আগেও এসেছিলেন, আগেও ওনারা নিয়ে ডাক্তার ফাক্তার দেখিয়েছেন, ওষুধপত্র বাড়িতে দিয়ে গেছেন। এবারও শুনেছি ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন, যথাসাধ্য চেষ্টা করছেন। তবে খুবই ভালো প্রকল্প, মানুষ যাতে, সাধারণ মানুষ বা যাদের কেউ নেই, একেবারেই নিরীহ, তাদের পক্ষে এটা সত্যি একটা ভালো উদ্যোগ। না, এটা বললে ঠিক, পুলিশের যেমন কাজ চোর ডাকাত করা, আইন শৃঙ্খলা দেখা, পাশাপাশি পুলিশ সামাজিক অনেক কাজ করে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাই, পেপারের মাধ্যমে জানতে পারি। অনেক সামাজিক কাজ পুলিশ করে যাচ্ছে, এটাকেও আমাদেরকে বলতে হবে। শুধু পুলিশ চোর ডাকাতের জন্য নয়, মানুষের পাশেও দাঁড়ায় পুলিশ। এই প্রণামী প্রকল্পে পুলিশের ভূমিকা যথেষ্ট ভালো। আমাদের এখানে এই ওয়ার্ডেরই পূর্ণিমা সরকার, উনি একাই থাকেন এবং ওনার ভাস্তারাও যথেষ্ট সাহায্য করেন, দেখভাল করেন, এবং সঙ্গে আমরাও আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করি, ওনার কোনো প্রবলেম হলে পরে আমরা গিয়ে সেটা আপনার চেষ্টা করি সমাধান করার। এবং তার জন্যই ওনার, যেহেতু একা থাকে, ভাস্তারাও করে সাহায্য ঠিকই, কিন্তু একা থাকার জন্যই আমরা একটা প্রশাসনের তরফ থেকে যে একটা সুযোগ এসেছিল প্রণামী কার্ড করা, তা আমরা সেটা করে দিয়েছি প্রণামী কার্ডটা। এবং পুলিশের ভূমিকা যথেষ্টই ভালো, ওনারা মাঝে মধ্যে এসে খোঁজ খবরটা নেয়। মাঝখানে যেমন প্রণামী প্রকল্পের ইয়েতে প্রশাসনের তরফে একটা প্রোগ্রাম ছিল প্রয়াস হলে, তো ওনারা সেখানে যাওয়ার জন্যই এখানে এসেছিল। তারপরে উনি পূর্ণিমা সরকার, উনি বললেন উনি শরীরটা ভালো নেই, হসপিটালে ভর্তি হবে। তখন প্রণামী প্রকল্পের ওখানে দুজন প্রশাসনের তরফ থেকে পাঠানো হয়েছিল, তা ওনারা ভর্তি করে দিয়ে এসছেন এবং আমরাও দেখে এসছি ওনাকে, এবং আমাদের যথাসাধ্য আমরা যা করার আমরা করেছি। আর আজকে ওনার ছুটি হয়েছে, উনি এখন ভালো আছেন। পিনাকি শীলের রিপোর্ট। স্বচ্ছ ভারত মিশনের অগ্রগতির পর্যালোচনা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল জলপাইগুড়ি জেলা পরিষদে অডিটোরিয়াম হলে। সভাটি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হয়। পর্যালোচনা সভাটি স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণের মিশন ডিরেক্টর এবং পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লকের বিডিও, সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত সুপারভাইজার এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি জেলার গ্রামীণ এলাকায় চলমান স্বচ্ছতা অভিযান, গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অগ্রগতির পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা, টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় স্তরে প্রচার, পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের গুণমান বজায় রাখা, পঞ্চায়েত স্তরে সক্ষমতা বৃদ্ধি, বাস্তবায়নের গতি ত্বরান্বিত করা প্রভৃতি বিষয়গুলির ওপরে গুরুত্ব আরোপ করা হয় এই দিনের আলোচনায়। জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এ বিষয়ে কি বললেন শুনুন। SWM, PWM যেটা স্বচ্ছ ভারত মিশন, যেটা আর কি আমাদের স্টেট থেকেও এসছেন, আমাদের MD এসছেন, উনি মেনলি রিভিউ মিটিংটা করছেন আমাদের জেলাকে নিয়ে। জেলার প্রত্যেক আমাদের 9টি ব্লকের বিডিও সাহেব থেকে শুরু করে এবং এই SWM এর যে সুপারভাইজার, তাদের যে এত সুন্দর আমাদের যে SWM গুলো চলছে, তাদের কি করে তারা এত ভালো কাজ করছে সেই বার্তাই ওনারা দিলেন যে এইভাবে করা যায়, আরো কিভাবে ভালো করা যায় সেই বার্তা ওনাদের কাছ থেকে নেওয়া হলো। এবং এই যে ভালোভাবে আরো ভালো করার জন্য যে কতগুলো সাজেশন ওনাদের কাছে আমরা শুনলাম, এবং আশা করা যায় আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ভবিষ্যতে এই ভারতের মধ্যে প্রথম স্থান পাবে, এই আশা করা যায়। এবং এটা এমডিও বলল যে আমাদের যেটা প্রজেক্ট হিসাবে আমাদের ময়নাগুড়িতে যেটা সব থেকে ভালো, যেটা আমরা খাগড়াবাড়িতে হচ্ছে, সেই প্রজেক্টের উপর
এবং সেটাকে দেখানো হচ্ছে। এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটা গর্ব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা বেশ কয়েক বছর ধরে পিএফ এর টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এমনকি কিছু চা বাগানে মালিক বদল হওয়ার পর সেই চা বাগানের মালিক পক্ষ পিএফ এর টাকা জমা করেনি। পরবর্তীতে আন্দোলনের পর টাকা জমা করা হয় উল্লেখ্য, কিন্তু সেই টাকা শ্রমিকরা পায়নি। এদিকে একের পর এক শ্রমিকরা অবসর গ্রহণ করছেন, কিন্তু অবসরের পরও পিএফ এর টাকা পাচ্ছেন না। আর তাই মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার সেই চা বাগানের শ্রমিকরা জলপাইগুড়ির পিএফ অফিসে আসেন। তারা পিএফ কমিশনারের সঙ্গে কথা বলেন। পিএফ কমিশনার সব কাগজপত্র খতিয়ে দেখেছেন। যেহেতু পিএফ কমিশনার 2 মাস হয়ে এখানে এসেছেন, তাই বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আলিপুরদুয়ারে কয়েকটা বাগান, তুত্তুরি বাগান, তারপরে হচ্ছে রহিমা চা বাগান সহ আরো কয়েকটা বাগানের কিছু সমস্যা নিয়ে সেখানকার শ্রমিকরা এখানে এসেছেন। একটা রহিমা চা বাগানের শ্রমিকরা মালিক বদল হয়ে যাওয়ার পর যে মাঝখানে যে পিএফ প্রায় 11 বছরের পিএফ জমা পড়েনি। অনেক লড়াই আন্দোলন করার পর একটা অংশের টাকা মালিক জমা দিয়েছেন, কিন্তু সেই যে টাকা জমা টাকা যে যা শ্রমিকদের পাওয়ার কথা সেটা এখনো পর্যন্ত পাইনি। এর আগেও আমরা ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তার আগেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম এখানটায়। ওনারা বলেন যে আমরা ইন্সপেক্টর পাঠাচ্ছি, তারপরে আর ইন্সপেক্টর পাঠানো হচ্ছে না, বছরের পর বছর ঘুরে যাচ্ছে। এর মধ্যে অনেকগুলো শ্রমিক মারাও গেছে। দুই হচ্ছে যে কয়েকটা বাগান যেটা হচ্ছে বাগানটা বন্ধ হয়ে আছে, সেখানে কিছু জয়েন্ট ডিক্লারেশনের প্রবলেম আছে। এই প্রবলেমের জন্য সেখানে হচ্ছে মালিক পক্ষ না থাকার জন্য এই জয়েন্ট ডিক্লার যাদের নামে ভুল বা বয়সে ভুল যে সেগুলো ঠিক করা যাচ্ছে না, ফলে শ্রমিকরা রিটায়ার হচ্ছেন এবং হচ্ছে তারা পিএফ থেকে বিভিন্ন সুবিধার থেকে বঞ্চিত হচ্ছেন। এবার দেখা যাচ্ছে যে বাগানগুলো অনলাইনে যখন এমপ্লয়িরা অনলাইনে পিএফ এর যে সংশোধন করছে, তারপর দেখা যাচ্ছে বাগান মালিকরা যে ডিজিটাল সিগনেচার করবে সেটা করছে না। আমরা এই সমস্ত কথাগুলো ফলে শ্রমিকরা হয়ে যাচ্ছে, সঠিক টাইমে পেনশন পাচ্ছে না, তাদের যে প্রাপ্য টাকা না পাচ্ছে না, সেটা নিয়ে আমরা আজকে এখানে বলতে এসেছি, তাদের সঙ্গে কথা বলতে এসেছি। তারা বলছেন যে বিষয়টা তারা দেখবেন যেভাবে করা হয়, কিন্তু এই মধ্যে আমরা দেখবেন দেখার মধ্যেই আছি আর কি। কার সাথে কথা হলো? আমাদের এখানে পিএফ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন দফা দাবিতে জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরের দ্বারস্থ হল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটি। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে নিজেদের দাবি দাবা নিয়ে স্লোগান তুলে সরব হন। মূলত 4 দফা দাবিতেই তাঁদের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানা গিয়েছে। ডেপুটেশনে দাবি করা হয় 60 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান, সরকারি আওতাভুক্ত করা, সরকার থেকে প্রতি মাসে সাম্মানিক প্রদান করা সহ এসএলএসটি আসন সংরক্ষণ করা ইত্যাদি। আমরা দীর্ঘ কেউ আমরা 15 বছর, 12 বছর, 10 বছর, 8 বছর ধরে স্কুলে খুব স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে আমরা কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, সর্বোচ্চ আমরা 3000 টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকি এবং নিষ্ঠার সঙ্গে আমরা কিন্তু স্কুলে কাজ করে যাচ্ছি বা শিক্ষকতা দিয়ে যাচ্ছি। আমরা আমাদের গোটা পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা প্রায় 9000 জন, জলপাইগুড়িতে আমাদের সংখ্যা প্রায় 250 থেকে 280 জনের মতো আছে। দাবি কি আজকে আপনার? আমাদের মূলত দাবি হচ্ছে যে আমরা যারা স্কুলে ম্যানেজিং ফান্ড থেকে স্কুলে যে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আছি তাদেরকে সরকারি আওতায় আনতে হবে। 1। 2 নম্বর দাবি হচ্ছে যারা আমরা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আছি তাদেরকে কাজের সুনিশ্চয়তা প্রদান 60 বছর পর্যন্ত করতে হবে। 3। যারা আমরা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা আছি তাদেরকে সরকার কর্তৃক আমাদেরকে প্রতি মাসে একটা সাম্মানিক প্রদান করতে হবে। 4। যারা আমরা পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আছি তাদেরকে এসএলএসটিতে তাদের জন্য একটি আসন সংরক্ষণ করতে হবে। আপনাদের যে এখন যে সাম্মানিক দেওয়া হচ্ছে তাতে আপনারা কত টাকা করে পাচ্ছেন এবং তাতে আপনাদের কি সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে?
আমরা সামান্য পারিশ্রমিক, কেউ কেউ আমরা 1000, কেউ 2000, সর্বোচ্চ আমরা 3000 টাকা পেয়ে থাকি। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সামান্য পারিশ্রমিক দিয়ে আমরা কিন্তু চলতে পারছি না, এটা আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তাই আমরা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের কাছে, কৃষ্ণারায় বর্মন ম্যাডামের কাছে এসেছি, ওনাকে আমাদের দাবি জানিয়েছি এবং ওনার থ্রুতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও একটি ডেপুটেশন দিতে চাই, যিনি আমাদের যে স্কুলের যে পার্ট টাইম শিক্ষক শিক্ষিকারা আছে তাদেরকে যেন স্থায়ীকরণ করা হয় সরকারি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। সুর সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের 105তম জন্মজয়ন্তী পালন করল জলপাইগুড়ি ফ্রেন্ডস অব দ্য সোসাইটি। সোমবার অনুষ্ঠিত হয় সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের আত্মার শান্তি কামনায় 1 মিনিটের নীরবতা পালনের মধ্যে দিয়ে। আবহাওয়াকে উপেক্ষা করেই প্রচুর দর্শক উপস্থিত হন এই অনুষ্ঠানে। শহরে শিল্পীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে। নীলগ্না দাশগুপ্ত, ত্রিপর্ণা গুণ, 2 শিশু শিল্পী এবং কিশোর শিল্পী শুভরাজ রাউতের গান সবাইকে মুগ্ধ করে। এরই পাশাপাশি সুব্রত বসু, সুব্রত সরকার, দেবাংশু নিয়োগী, অভিজিৎ দাশগুপ্ত, অনির্বাণ কর, পুলক সাহা, তন্ময় রায়, অজয় বসফার, ইনা সেনগুপ্ত ভট্টাচার্য, কস্তুরী রায়, সঞ্জয় সরকারের পরিবেশিত গান সন্ধ্যাটিকে আলাদা জগতে নিয়ে যায়। আজকে আমরা শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের 105তম জন্মদিন আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি। এর সঙ্গে বিশেষভাবে একটা কথা বলবো যে গত 12ই জুন একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। আমরা জানি সবাই, এয়ার ক্র্যাশে প্রায় 272 জন লোক অলরেডি মারা গেছে, আরও কত মারা যাবে জানি না। তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। পাশাপাশি আজকে আরেকজন আমাদের দেশনায়ক চিত্তরঞ্জন দাসেরও মৃত্যুদিন, প্রয়াণ দিবস, তাকেও আমরা আজকে স্মরণ করেছি। আর হেমন্তবাবু তো গান এখন করছি, এটা তো প্রত্যেক বছরই আমরা করে থাকি। যাই হোক, প্রত্যেক বছর করি ঠিকই, কিন্তু এই 12ই জুনের ঘটনাটা আমাদেরকে খুব আঘাত দিয়েছে। যে উৎসাহ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি, আজকে যেন মনে হচ্ছে যে কোথাও একটা ভেতরে আঘাত রয়ে গেছে, মানে সেই স্বতঃস্ফূর্ততা যেন আমাদের আজকে আসছে না সেভাবে। আর যেভাবে আমরা করে থাকি, এতগুলো মানুষের প্রাণ চলে যাওয়া সত্যি খুব বেদনার বিষয় একটা। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বোলবাড়ি এটিএম লুটের ঘটনায় বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। খুন অথবা চুরির রহস্যভেদ নয়, তার মাঝে মানবিক কাজেও নজির গড়ল জলপাইগুড়ি পুলিশ। চালু হলো প্রণাম প্রকল্প। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।